প্রসঙ্গ করুন তো দাদা। আমি বলবো, আপনার জীবনে দয়ার দান, দয়ার কথাগুলোই বলুন। দেখি আমার আজকে এই ঠাকুর বাড়ি সিউড়ি উপস্থিত আমার শ্রদ্ধেয় বৈশাখী মা মিউট করুন, বৈশাখী মা, বৈশাখী মা। ঋত্বিক দেবতা, অধৈর্য যাজক, ইষ্টপ্রাণ গুরু ভাই, গুরুমা, প্রত্যেককে আমার আনন্দিত জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড় মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ ও পিতৃদেব শ্রী শ্রী বরদাস চরণে প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেব দাদার চরণে প্রণাম। আমার এটা পরম সৌভাগ্য, অনেকদিন ধরেই অনলাইনে আছি। আপনারা হয়তো কেউ কেউ জানেন, একটা বাংলাদেশ কম্বাইন ওয়েবস একটা লিঙ্ক চলে, সেইখানে প্রত্যেক বৃহস্পতিবার দিন এই আপনাদের মতন সব জ্ঞানী গুণী মানুষদের সঙ্গে কথা বলা, তাদের সঞ্চয় করা নিয়ে, তাদের নিয়ে ঠাকুরের সৎসঙ্গ করি। পরিচালনাটা আমি করি, তাও এখন অনেক সমস্যার মধ্যে, নানা রকম কাজে ব্যস্ত, বাড়িতে বাবা অসুস্থ, একটা নতুন মানে শিশুর জন্ম এই 8 মাস হয়েছে, তার কারণেও করতে পারি না। তা যাই হোক, ভালো লাগে। তা আমার দীর্ঘ 40 বছর উড়িষ্যায় কেটে গেছে। আজকে আমি 8-9 বছর হলো আমি এই বেঙ্গলে আছি। বহু মানুষের সঙ্গে সঙ্গ করেছি উড়িষ্যাতে। তা আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, আমি যমরাজাকে নিজের চোখে দেখেছি। আমার একটা, সেগুলো আমি পুরো মানে যে সাজিয়ে বলতে পারবো তার কিছু মানে নেই, মনে নেই কথাগুলো। ভয়ঙ্কর সেদিন এখনো চোখে ভাসে, কিন্তু আমি সেটা পুরো সঠিকভাবে সাজিয়ে বলতে পারবো। আজ থেকে তাও 22-23 বছর আগে আমার একবার জন্ডিস হয়, উড়িষ্যাতে থাকতাম তখন। তা উড়িষ্যাতে ডাক্তার ভট্টাচার্য বলে, ওই যেখানে বাবা চাকরি করতো ওইখানে ডাক্তারবাবু, ওইখানে তার ওনার হাতে দুটো পেশেন্ট মারা যায়। একটা মুসলিম ঘরের একটা মেয়ে, আর একটা আমাদের মজুমদার বলে একজন থাকে বাঙালি, ওনার দুটো মেয়ে একটা ছেলে, ছেলেটাই মারা যায়। কেউ বড়বিলে মারা গেছে যেখানে থাকতাম, আর একটা ছেলেটাকে রাউরকেলা নিয়ে যাচ্ছিল, রাস্তায় মারা গেছে। তা তখন ওই ডাক্তারবাবু বলছে যে বাবাকে, যে এটা কি ধরনের জন্ডিস বুঝতে পারছি না, কিন্তু খুব ভালো ডাক্তার, এখনো ডাক্তারবাবু উড়িষ্যাতে আছেন, এটা কি জন্ডিস বোঝা যাচ্ছে না, আপনারা কলকাতা নিয়ে চলে যান। তখন আমার মা ওই বেহালায় কলকাতায়, আর পিসির বাড়ি ওইখানে, আমাকে এখানে নিয়ে চলে আসে। কিছুদিন 15-20 দিন থাকার পরে একটা হঠাৎ ব্যথা ওঠে পেটে। সে ব্যথাটা এমন ব্যথা হচ্ছে, প্রত্যেক 10 মিনিটে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান আসছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এইরকম হচ্ছে সকাল থেকে বিকেল। পিজি হাসপাতালে সময় কেটে গেল, কোথাও ভর্তি নাই। শরীর পুরো অর্ধেক হয়ে গেছে। আহ, নামটা তো পরে জানলাম, আপনাদের তো আগেই বলে দিলাম, হ্যাপাটাইটিস বি। গায়ের গাইতে মানে গায়ে যে পৈতেটা রয়েছে, পৈতেটাও
হলুদ হয়ে গেছে, চোখের পাতা হলুদ হয়ে গেছে, আর পটির কালার পুরো হোয়াইট হয়ে গেছে, আর ইউরিন পুরো সর্ষের তেলের মতন। আহ, সব জিনিসগুলো দেখে সেই চোখগুলো সব ঢুকে গেছে ভূতেদের মতন দেখতে, সব বাড়ির লোকে মানে ভয় খেয়ে গেছে। তো যাই হোক, ইয়েতে পিজি হসপিটালে ভর্তি তো হলো না, সকাল থেকে বিকেল কেটে গেল। তারপরে আমার বড় মামি সঙ্গে ওখানে ছিল। আহ, কোঠারি হাসপাতালে এক উম, একটা লোক আমার মা বাড়ির পাশে থাকে, টেলিফোন এক্সচেঞ্জে কাজ করে, এক বিহারি ভদ্রলোক। তো ওনাকে বলে রেখেছিল ভাগ্নেটার শরীর ঠিক নেই, তা একটা যদি বেড দেখে রাখতে পারো, যে ঠিক আছে। তাকে ফোনও করা হয়নি, তাকে খালি বলা ছিল বহুদিন আগে। তা সে বললো যদি বাড়ি ফিরতে হয় তাহলে একবার কোঠারি হাসপাতালে যাওয়া হোক। যে কোঠারি হাসপাতালের সঙ্গে সঙ্গে নিয়ে যেতে, ওখানে সঙ্গে সঙ্গে ভর্তিও নিয়ে নিল। ছতলায়, ছতলায় এক একটা রুমে 4টে করে পেশেন্ট রয়েছে। নিয়ে বেডে দিয়েছে। আর এমনই ডাক্তারের আন্ডারে পড়েছি, হয়তো ঠাকুরের দয়া, সে হাওড়া শিবপুরে থাকতেন, হয়তো কেউ আপনারা এখানে জানেন, ডক্টর সেতল ঘোষ। এই ভগবান ছাড়া তাকে মানে ভগবানই বলা ঠিক হবে এমন ডাক্তার। তা রাত্রির বেলা 9টা সাড়ে 9টার সময় ডাক্তারবাবু এলেন। আমি তো অজ্ঞান হয়ে পড়ে আছি। বাঁদিকে জানলাতে যমরাজা সেই জানলাতে পা দোলা দিচ্ছে, যে দিকটা আহ, চিড়িয়াখানা আছে ওই দিকটা। বলছে আয়, তোর সময় হয়ে গেছে, তোকে নিতে এসছি, আয়। আমি তখন দেখছি এদিকে ডাক্তারবাবু কিছু হাউস স্টাফ নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। বলছে ও ডক্টর সেতল ঘোষ পেশেন্ট মানে বেটা ছেলেদের নাম দিত আহ, গোবিন্দ বলে। তা আমাকে বলছে, আমাকে পরে মানে নামটা গোবিন্দ গোবিন্দ বলে ডাকতো। তা ডক্টর সেতল ঘোষ বলছে যে আপনারা একটু একটা বন্ডে মানে সই করুন, আমি চেষ্টা করছি। কি করা যায়? বাড়ির লোকে ভাবছে এ কি জন্ডিস বাবা, হ্যাঁ বন্ডে সাইন করতে হবে। তখন বাড়ির লোকে, বাবা তখন থেকে চলেই গেল। আমরা 2 ভাই 1 বোন। বাবা ভেবে নিল যে ছেলে একটা হাত ছাড়া হয়ে গেল, এ তো কোনো পদ নেই, বন্ড সাইন করতে বলছে মানে। যাই হোক, আমার ছোট পিসেমশাই আমাকে খুব ভালোবাসতো। সেই সময় পিসেমশাই আমাকে অনেক মানে ওখানে রাত দিন এক করে দেখাশোনা করেছে। পিসেমশাই তখন রিটায়ার হয়ে গেছে, গার্ডেন ব্রিজে রেলে চাকরি করতেন। রিটায়ার করে গিয়ে আমাকে রাত দিন এক করে আমাকে ফিরিয়ে এনেছে ওখান থেকে। এটাও একটা ঠাকুরের দয়া। যমরাজা দেখি, যমরাজা দেখি হ্যাঁ পা দোলাচ্ছে, এদিকে ডাক্তার দেখি ডান হাতটা ধরে দাঁড়িয়ে আছে। মানে দেখুন আপনারা বন্ড সাইন করুন, আমি চেষ্টা করছি। এই ঠাকুরের কথা মনে পড়ে। আমি তো উড়িষ্যা থেকে যখন বেঙ্গল এসেছিলাম, তখন তার চরণে প্রণামী রেখে এসেছিলাম। একবার প্রণামী রেখে যাবি, তাহলে তো আবার বাড়ি ফিরতে হবে। প্রণামীটা আহ, আবার তো দেওঘরে পাঠাতে হবে, তখন তো অনলাইন ছিল না এত। যাই হোক, আহ, মন্দিরের মাধ্যমে হোক, আমি নাহলে দেওঘরেও আসতাম উড়িষ্যা থেকে এইচটিবিটি কালেকশন করে। তা দেখি যমরাজা কোথাও হয়ে গেল কোথায়। আমি ওখানে একটা রুটিন এর মধ্যে পড়ে গেলাম। ডাক্তারবাবু বলে দিল এই জল খেতে হবে, এই ব্লাড টেস্ট হবে। সব পার্ক স্ট্রিটে গিয়ে রায়ন ত্রিবেদীতে ব্লাড টেস্ট হতো। আস্তে আস্তে 2 মাস 24 দিন লাগলো। সেই 2 মাস 24 দিন ওখানে থাকাকালীন শুক্রবার গুলো আহ দেখতাম ডালে পেঁয়াজ ভাসছে। তখন এই ঠাকুরকে মনে মনে ডাকতাম, ঠাকুর জীবন যদি নেওয়ার ছিল আপনি তো নিয়ে নিতেন, আপনি তো ফিরিয়ে দিলেন আমার জীবন। আমি এখান থেকে বেরিয়ে গেলে এর শরীরটাই আপনাকে দিয়ে দেবো। আমি তারপরে ওখান থেকে বেরিয়ে আজকে এই 24-25 বছর হবে স্বস্তি নিয়ে আর কোথাও বাইরে কিচ্ছু খাই না। গাড়ি চালাই, খুব কষ্ট হয়।
কোথায় মুড়ি নিয়ে যাই, নাহলে চিড়ে নিয়ে যাই। এরকম করে সারাদিন কেটে যায়, ঘর থেকে দুটো যা খেয়ে বেরোই। আর রাস্তায় কি খাই কোথায় কোনো ঠিক থাকে না। সব মন্দিরে মন্দিরে যোগাযোগ করি, যেহেতু গাড়ি চালাই বলে। বহু মানুষের সঙ্গে পরিচয় হয়, ভালো আছি। হ্যাঁ, আমি একটু গুছিয়ে বলতে পারি না, নাহলে আরো আমার জীবনে ঘটনা। আহ, শর্মিষ্ঠা মা, সময় আছে আর? হ্যাঁ দাদা, 44 হয়েছে, আরো 5-6 মিনিট, 7 মিনিট বলুন দাদা। আচ্ছা ঠিক আছে, এটা শর্টে শর্টে বলছি, শর্টে। হ্যাঁ, একটা না উড়িষ্যাতে বলুন দাদা, ঘটনা। 10 চোখে, মিনিট বলুন, দশ হ্যাঁ মিনিট হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা ঠিক আছে। আমার এক গুরু ভাই, উম, মানে সেই ছেলেটা, কোনোদিন আমি চেষ্টা করব, দেখি আমি উড়িষ্যা যাই। তার একটা বড় মোবাইল নিয়েছে, সে হিন্দিতে কথা বলে, চোখে দেখতে পায় না। তো আমার থেকে বয়সে ছোট, নিচু ক্লাসেই পড়তো, কিন্তু একটু বন্ধুর মতন মিশতাম খুব, মানে চটপটে ছেলে। আহ, আমাদের যে জিন্দাল স্টিল কোম্পানি আছে, সেই নবীন জিন্দালের ফার্মে কাজ করতো, গাড়ি চালাতো। হঠাৎ আমার বাড়ির সামনে একটা জায়গায় ওর একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাঁ দিকে কি ডান দিকে চোখের কোণে তাকে একটু লেগেছে। আর হসপিটালটা এখানে সামনেই। এবার যে ওখানে হসপিটালে ড্রেসিং করে, সে গেঁজা খায়, মাথার ঠিক নেই, মানে ঘুষ দিয়ে চাকরি যাকে বলে। এবার এসে ওখানে ভর্তি হয়েছে। সেই ছেলেটা মানে ড্রেসিং করতে এসছে, ডাক্তারকে একটা প্রেসক্রিপশন করে নি। ওটা ওটা কিছু নাই, ও এমনি, ওটা একটু দুটো স্টিচ করে দিলেই হয়। সেও ভাবলো কেন যাব অন্য জায়গায়, শরীরে যে কোথায় কি লোকে বসে আছে, ঠাকুরের দয়া। তাকে সেখানে দুটো স্টিচ করে দিল, চোখের কোলে ডান দিকে দুটো স্টিচ করে দিয়েছে। কিছুদিন পরে, 1-1.5 মাস পরে আস্তে আস্তে চোখের জ্যোতি যাচ্ছে, দুটো চোখ বন্ধ, সে আর দেখতে পায় না, নিস্তব্ধ। কোথায় নেপাল, কোথায় গোরখপুর, কোথায় কলকাতা, কোথায় ব্যাঙ্গালোর, দৌড়ে দৌড়ে সে ওখান থেকে জিন্দাল ফার্ম থেকে বলে দিল, এত ভালো ছেলে, এত ভালো ড্রাইভার, আপনি চেষ্টা করুন, যেখানে যাবেন যান, আপনার চোখটাকে ঠিক করুন। সে তো এদিক ওদিক অনেক চেষ্টা করলো, কোম্পানি অনেক হেল্প করলো, টাকা পয়সা, কিন্তু কোথায় কিচ্ছু হলো না, ঘরে বসে থাকে। এবার আমি এটা, কেউ আমাকে বন্ধু বলে, আমি ওর কাছে যাই, মানে কি ব্যাপার রে, বলছে এই ব্যাপার, কি করে কি হবে। আরে তোরা কাজ কর। তার মা হাউ হাউ করে বসে, সব কাঁদতে থাকে দৌড়ে বসে। দু ভাই, 3টে না 4টে বোন, বিয়ে হয়ে গেছে। দাদার বিয়ে হয়ে গেছে, বাবার চাকরিটা পেয়েছে, বাবা রিটায়ার করে গেছে। আর একটা গভর্নমেন্ট ল্যান্ডের উপরে ঘর বানানো, আর ওই অন্ধ ছেলেকে নিয়ে বাবা মা আর ছেলে। ছেলের বিয়ে কি করে হবে, নানা রকম কথা। আপনি একটা কাজ করবেন, চলুন ঠাকুরের দীক্ষা নিলাম না। তাদের নিয়ে গিয়ে ওখানে বোলানিং বলে একটা সেল কোম্পানির মাইনিং, মানে মাইন্স আছে ওখানে। ওখানে বোলানি বলে একটা জায়গা, বড়বিলের সামনে। ওখানে বিঙ্কিদা উদ্বোধন জন্য গেছেন, ওখানে মন্দির হয়েছে। সকালবেলা পৌঁছে গেছি দীক্ষা নিয়ে। দীক্ষা হলো, দীক্ষা নিয়ে কিছুক্ষণ পরে, 1-1.5 ঘন্টা থাকার পরে তাদের আবার ওখান থেকে 17 কিলোমিটার আবার বাড়িতে নিয়ে এসে ছেড়ে দিয়ে গেলাম। নিয়ে আমাকে কিছুদিন পরে, ওদের দীক্ষা নেওয়ার পরে জীবনে পরিবর্তন হয়ে গেল। কি করে, ছেলেটা আমাকে বলছে যে, তা সুসাইডের প্রোগ্রাম করেছিলাম দাদা, ঠাকুর বাঁচিয়ে নিল। বলে মরবো কেন, অন্ধ হয়ে গেছি বলে? আমি অন্ধ হয়ে গেছি, তাও মাসে 6-7 হাজার টাকা ইনকাম করছি, আমি তো পেনশন পাই, আমাকে তো নানা রকম সরকারি সুবিধে দিচ্ছে। মায়ের চিন্তা কি করে বিয়ে হবে, তাও ঠাকুরের দয়া হলে, যখন মরবো বলে ভেবেছিলাম, ঠাকুরের দয়া সে তো বেঁচেই গেলাম দীক্ষা নেওয়ার পর। বিয়ে হবে না হবে দেখা যাবে, এইরকমই থাকবো। আস্তে আস্তে একটা গোরখপুরের দিকে ওদের গ্রাম, কি করে একটা ঠিক হয়ে বিয়ে হয়। সে বিয়ে এমন হয়, সেই গুরুমাটার তখন দীক্ষা টিক্ষা হয়নি। ও বাবা, ওকে তো কোথাও নিয়ে যাচ্ছিল গ্রামে, আহ গোরখপুরের দিকে কোন স্টেশনে তাকে ছেড়ে দিয়ে সেই বউটা ওখান থেকে পালিয়ে গেছে। আমি কিছুই জানি না, আমি তো তখন এখানে চলে এসেছি বেঙ্গলে।
এগুলো 8-10 বছরের আগেকার ঘটনা। তারপরে ওই ছেলেটা তো এতই একটু চালাক চতুর ছিল, গিয়ে সঙ্গে সঙ্গে কোনো মানুষকে বলেছে আমাকে একটু এই রেলে পুলিশের কাছে নিয়ে চলুন। ওইভাবে ও হেল্প নিয়ে, ট্রেনে তো টিকিট লাগে না, ওর তো সার্টিফিকেট আছে, যেহেতু প্রতিবন্ধী, ও আবার বাড়ি ফিরে আসে। ফিরে আসার পরে আবার হয়তো 1-1.5 বছর পরে আহ, বিয়ে হয়, ভালো একটা মেয়ে পাওয়া গেছে, তার জীবন সাথী সে পেয়েছে, একটা ছোট্ট মেয়ে আছে। তা আমি তার মাকে বলি, আপনি তো হয়তো আপনার ছেলের চোখ ফিরে পেলেন না, কিন্তু বৌমা এলো, আপনার ছেলেকে সে দেখবে। অন্ধ ছেলেকে কে বিয়ে করে? হট করে কেউ বিয়ে করতে চায় না। তারপরে একটা মেয়ে হয়েছে, এখন তাহলে মেয়েটাও রইলো, দুটো চোখ এদিকে, তার বইয়ের দুটো চোখ, 4টে চোখ পেলেন। হ্যাঁ, ছেলেটাকে তো আপনার আপনার চিন্তা নেই। আপনারা যেদিন সংসার ছেড়ে চলে যাবেন সেদিনে মাথায় এই চিন্তাটা থাকবে না। এটাই প্রভুর দয়া, সে বিশ্বাস করে। এই কিছুদিন আগে দেওঘর, তাকে গুরু ভাইরা সব ওখান থেকে সঙ্গে কেউ নিয়ে না আসলে আসতে পারে না, আমি দুবার নিয়ে এসেছিলাম দেওঘরে, একবার দোলযাত্রায়, একবার এমনি টাইমে এনেছিলাম। সে কিছু দেখতে পায় না, মানে আমরা যে দৃশ্যটা দেখতে পাই সে কিচ্ছু দেখতে পায় না, পুরো একদম অন্ধ। তা যাই হোক, আমি এই পরশুদিন কথা হচ্ছে, আমাকে সে সে ইউটিউবে বসে বসে শুনতে থাকে আচার্য দেবদাদার যাজন, আমাকে যাজন করছে। আমি দাঁড়া, আমি উড়িষ্যা যাচ্ছি, গেলে তোকে কোনো একটা লিঙ্কের সঙ্গে যুক্ত করে দেবো, তুই হিন্দিতেই বলবি, তোর পরিচয় দিবি, তোর জীবনের ঘটনাগুলো বলবি মানুষকে, তোর জীবনে কত বড় ঘটনা ঘটে গেছে, তোর জীবনটাই থাকতো না, তোকে ঠাকুর বাঁচিয়ে ফিরিয়েছে, তোর বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে, হয় ঠাকুরের দয়া থাকলে আপনারা প্রার্থনা করবেন তার জন্য একটা ছেলে হয়। বয়সটা কম তার। যাই হোক, সবাই ভালো থাকবেন, এটা আমার সৌভাগ্য। আজকে আমি শুনতে থাকি চুপচাপ বসে, হিন্দি গান করি, উড়িয়া কীর্তন করি, সব একটু একটু করি তার দয়ায়। কোনো মাস্টার ধরিনি, ঠাকুরকে ধরেই সব শেখা। একটু খোল বাজাই। এখানে নতুন একটা উপযোজনা কেন্দ্র আজকে 7-8 মাস হলো এখানে আমাদের মাঝপুরে উপযোজনা কেন্দ্র করেছি। আহ, আস্তে আস্তে সব বাজনাগুলো জোগাড় করছি, এখানে গুরু ভাইদের সব যাজন করি। মাসে একটা সৎসঙ্গ হয়, সবাইকে নিয়েই চলি। আপনারা প্রার্থনা করবেন যাতে আমি ঠাকুরের কাজ এভাবেই করি। আর জীবনে বহু বহু ঘটনা শরীরের মধ্যে লুকিয়ে বসে আছে, মনে করতে পারি না। ওই হ্যাপাটাইটিস বি হওয়ার পর থেকে একটু ভুলে যাওয়ার, মানে ডক্টর শীতল ঘোষ এই একটাই কথা বলেছিল, একটা কিছু ক্ষতি হবে, হার্ট, কিডনি, ঠাকুরের দয়ায় সব ঠিকই আছে, ওই ভুলে যাই। তাই আমি চেষ্টা করি এই নাম ধ্যানের মধ্যে থাকবো, নাম করতে পারি না, খুব কষ্ট হয়, নামে বসলেই ফট করে মনটা অন্য জায়গায় চলে যায়। যাই হোক, আপনারা সব প্রার্থনা করবেন যেন আবার কোনোদিন সুযোগ পেলে, অনেক ঘটনা এমন লুকিয়ে বসে আছে শরীরের মধ্যে, যেগুলো মানুষকে দরকার মানুষের কাছে পৌঁছানো। যে পরম দয়াল, পরম প্রেমময় ঠাকুর, যে আমাদের জীবনের কত চিন্তা করেন। আমরা আমাদের, মানে আমরা যে দেওঘরে যাই, দেওঘরে গিয়ে হট করে কোথাও রুম পেলাম কিনা, কোথায় শোবো, কোথায় খাবো, সবটাই যে সে চিন্তা করছে, যে আমাদের সুবিধে কত, মানে কিভাবে হবে। সে সবসময় আচার্য দেবদাদার চিন্তা করে। আমরা গিয়ে আচার্য দেবদাদাকে আমি কোনোদিন বলি না গিয়ে, দাদা আমার এইটা অসুবিধা, ওইটা অসুবিধা। আমি দেখি দাদাকে, দাদা কেমন আছেন, দাদা ভালো আছেন তো? আমরা কোথায় খাবো, আনন্দবাজার করবো, সব খবর নিচ্ছেন। দাদা আপনি কি খেলেন, আপনার খাওয়া হলো কি না, আমরা খবর নিই কি? আমরা খবর নিই না। সবসময় আমরা নিজের স্বার্থের জন্য, দাদা এইটা হলো, দাদা ওইটা হলো, এইটা অসুবিধা হলো, নানা রকম জিনিসগুলো আমরা খালি নিবেদন করতে থাকি। আমরা নিজেরা গিয়ে কোনোদিন দাদার খবর নেবো, আমরা ভালো আছি, ঠাকুরের দয়া আমরা ভালো আছি, আপনি কেমন আছেন এইটা বলতে হয় আমার মনে হয়। কিন্তু 5টা মানুষের 5টা মত, মত তো সবার এক নয়। আমি কিন্তু বলি না, আমি গিয়ে দূর থেকে খালি দেখি, দাদার আওয়াজটা শুনি কি নিবেদন হচ্ছে। জয়গুরু, হয়তো সময় হয়ে গেল, সবাই ভালো থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আজকে আচমকা শর্মিষ্ঠা আমার ডেকেছে, কিছু হয়তো ভালো করে বলতে পারলাম না। আহ, পরবর্তীতে আবার একদিন বলবো। এখন ঠাকুরের কথা, জীবনে আরো দয়ার কথা বলবো।
জয় গুরু, সবাই ভালো থাকবেন। শর্মিষ্ঠা মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। হ্যাঁ দাদা, আচমকা আমাকে বাধ্য হয়ে ডাকতে হয়। আসলে দাদা কখন জয়েন করেন করবেন না আমি তো বুঝতে পারি না, দাদার শরীরের উপরে ডিপেন্ড করে। তাই আচমকাই ডাকতে হয়, আগে থেকে বলতে পারি না। যাই হোক, আপনি আপনার জীবনের দয়ার কথাগুলো যে বললেন, আমরা সমৃদ্ধ হলাম। আর শীতল ঘোষের কথা বলতেও, শীতল ঘোষ আমার বোন যে শর্মিলা জয়েন করে আছে, ও শীতল ঘোষের ও একজন পেশেন্ট ছিল। যাই হোক, আমার পুরনো কথাগুলো মনে পড়ছিল। খুব ভালো লাগলো দাদা আপনার আলোচনা শুনে, বা দয়ার কথাগুলো। আর ওই হিন্দি ভাষী ভদ্রলোককে জয়েন করতে বলবেন, আমরা তার কথাও শুনবো। অবশ্যই আমি এই গেলে লিঙ্কে। তবে হবে, আমি ওখান থেকে মোবাইলে ওকে, ও তো কিছু বুঝতে পারে না। আর ওনার ওয়াইফ তো যে দীক্ষা নিয়েছে, সে এবারে দেওঘরে সে দীক্ষা নিল, সে তো মোবাইলের ব্যাপারে এতটা বোঝে না। গেলে ওকে বোঝাতে হবে ওখানে গিয়ে যে কিভাবে এইসব লিঙ্কে ঢোকা যায়, ঠিক আছে দাদা, ঠিক আছে। তারপরে হবে। অবশ্যই অবশ্যই, আমরা সবাই শুনতে চাই, আমরা অনুপ্রাণিত হতে চাই এইসব দয়ার কথাগুলো জেনে। ঠাকুর আচার্যদেব তো দয়ার কথা বলতে বলেছেন, আমরা এইসব যাজনমূলক কথাগুলো শুনতে চাই। তবেই আমাদের যে ঠাকুরকে অনুভব করতে পারবো। খুব সুন্দর আলোচনা দাদা। অল্প সময়ের মধ্যে খুব নিজের জীবনের ঘটনা, অপরের জীবনের ঘটনা বললেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে আপনার নিরোগ সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি দাদা। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। অনেক দিন ভেবেছি যে হিমাংশুদাকে দিয়ে সঞ্চালনা শুনেছি কালীমালাতে, কিন্তু নিশ্চয়ই আলোচনা হয়তো করতে পারেন। এটা করব ভেবেছি। যাই হোক, আজকে আমিও আপনাকে বলাতে পেরে আমিও খুশি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয়।